প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। নেপালের জাতীয় সংসদ নির্বাচন আগামী 6 মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। সেখানে এটা সম্ভব একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করা। আমরা জানি নেপালে ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা সবাই পালিয়ে গেছে। সেখানে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তো তিনি 6 মাসের মধ্যে একটি নির্বাচনের কথা ঘোষণা করেছেন এবং সেটা সম্ভব। বাংলাদেশে অতীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতো 3 মাসের মধ্যে। শুধু অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার, যেগুলো 1-11-এর ক্ষেত্রে, তারাও 2 বছরের কাছাকাছি সময় নিয়েছে। বর্তমান সরকারের 1.5 বছরের মাথায় একটি নির্বাচনের তারিখ কিন্তু সুস্পষ্টভাবে ঘোষণা করেছে আগামী মধ্য ফেব্রুয়ারিতে। কিন্তু সংস্কার, বিচার প্রক্রিয়া সুষ্ঠু করা সহ পিআর পদ্ধতি, নির্বাচন ইত্যাদি নানান দাবিতে জামাতসহ 7টি দল আজকে কর্মসূচি পালন করছে। তারা লাগাতার কর্মসূচি পালন করবে। আর অপরদিকে বিএনপি সহ সমমনাকে বেশ কিছু দল উপদেষ্টা ঘোষিত মধ্য ফেব্রুয়ারির নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানের জন্য এসব কর্মসূচি বা দাবিকে বাধা হিসেবে তারা মনে করছেন। দীর্ঘ আলোচনার পরেও তারা জুলাই সনদের ব্যাপারে একমত হতে পারেনি। এই জুলাই সনদের মধ্য দিয়েই কতগুলি দল তারা একটা বিশেষ নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশ করতে চাচ্ছে। গণতন্ত্রের যে স্বাভাবিক প্রক্রিয়া সেখানে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা জানি যে নেপালে কিন্তু পিআর পদ্ধতি নির্বাচনে সেখানে একটা অস্থিতিশীল সরকার ছিল। সেই সরকারটা বিদায় নিয়েছে সম্প্রতি জেএনজির আন্দোলনের মাধ্যমে। এর আগে শ্রীলঙ্কা হয়েছে। দক্ষিণ বা এই অঞ্চলে এশিয়ার ভারত, পাকিস্তান এই ধরনের আন্দোলনের ঝুঁকি রয়েছে। যেটা বলছিলাম যে বাংলাদেশে যেটা চলছে অতিমাত্রায় সংস্কার বা বিচারের নামে, এটা একটা গণতান্ত্রিক সরকার যারা নির্বাচিত হয়ে আসবে তারাই করতে পারে। 1.5 বছরে এই সরকার তেমন কিছু করতে পারে না। অর্থনীতির অবস্থার সামান্য উন্নতি করেছে, ব্যাংক ব্যবস্থাপনার, কিন্তু যে লুটপাটটা হয়েছে সেটা টাকা ফিরিয়ে আনতে পারেনি, দেশের মানুষের কর্মসংস্থান করতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে চরম অবনতি, নির্বাচনী এরিয়া সংশোধনের কারণে ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুরের একাংশ সহ বিভিন্ন জায়গায়, খুলনায় আন্দোলন চলছে। সেই আন্দোলন তো আমরা জানি ফরিদপুর অঞ্চলে ভয়াবহ রূপ ধারণ করেছে। সেখানে পুলিশের উপর হামলা হয়েছে, ব্যাপক হামলা। পুলিশ বলতে গেলে পালিয়ে গেছে। এই যে পুলিশ, এই পুলিশ দিয়ে আমরা কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন এবং প্রধান উপদেষ্টার ভাষায় খুবই আনন্দঘন পরিবেশে একটা ভিন্ন রকম নির্বাচন। যদিও নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতির কথা বলছে, কিন্তু আমরা সম্প্রতি একজন উপদেষ্টার কথা জেনে, ফজল করিম, তিনি বলেছেন নির্বাচনটা চ্যালেঞ্জিং হবে। অন্যরা নির্বাচনের কথা বলছেন, সুষ্ঠু নির্বাচনের কথা, অবাধ নির্বাচনের কথা, কিন্তু আমরা বুঝতে পারছি না এনসিপি ছাত্রদের 2 জন প্রতিনিধি সরকারে রেখে এবং এই সরকারটাই এনসিপির প্রতি সহানুভূতিশীল। এই অবস্থায় এই সরকার কীভাবে একটা সুষ্ঠু নির্বাচন, এবং সরকারের অনেকগুলো দুর্বলতা আছে। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হয়েছে, তারপরেও সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আনসার সহ যে বাহিনীগুলো আছে এগুলি মিলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতিশীল অবস্থা সেটা রোধ করতে পারছে না। তাহলে নির্বাচনী আশঙ্কা থাকার কথা না প্রধান উপদেষ্টার ঘোষণার পরে, কিন্তু আমরা দেখলাম যে সেই আশঙ্কা বিএনপির মধ্যে আছে। সে আশঙ্কা বিএনপি বিরোধী এখন যেটা জামাত ইসলামী, চরমনার শাসনতন্ত্র আন্দোলন, হেফাজতভুক্ত কতগুলি দল, একটা অংশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলামী, এবং আরেকটা দল যেটা শফিউল আলম প্রধানের ছেলের নেতৃত্বে এখন, সে দলটাও মিলে 7টা দল এখন আন্দোলনের ঘোষণা দিয়েছে। এগুলিকে যারা বোদ্ধা, যারা দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং সর্বোপরি পরিবর্তন চান, তারা এটাকে আশঙ্কার একটা বিষয় মনে করে। আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশে ডানপন্থার উত্থান ঘটেছে অলরেডি, বিভিন্নভাবে আমরা তার প্রমাণ পাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে অন্তত 2টা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে, সেখানে জামাত ইসলামের অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের বিজয় হয়েছে এবং আরও নির্বাচন যেগুলো সামনে আছে সেগুলো তো সেরকমই একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এর আগে আইনজীবী সমিতি নির্বাচনেও জামায়াতপন্থী আইনজীবীরা ভালো করেছে। শিক্ষক সমিতির নির্বাচনে কী হবে আমরা জানি না। পেশাজীবীদের আদার্স সংগঠনগুলিতে জামাতের ব্যাপক কাজ আছে, যেটা বিএনপির বা অন্য দলের নেই। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির যেখানে ভালো করার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম যে সেটা করতে পারছে না। যদিও জাতীয় নির্বাচনে ডাকসু বা রাকসুর নির্বাচন বা আদার্স যে নির্বাচনগুলোর পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে সংসদগুলোর নির্বাচন খুব প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে, এটা অনেকেই মনে করেন না। কিন্তু যারা বা যে দলের অঙ্গ সংগঠনগুলো ভালো করেছে তারা মনে করছে তারা ভালো করবে, কিন্তু কেউ কেউ আবার বলছেন যে এই দলগুলো যদি নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে ভালো করবে, তাহলে তারা পিয়ার পদ্ধতি চাইবে কেন? পিয়ার পদ্ধতি চাইবে চাচ্ছে তারাই যে দলগুলোর জনসমর্থন কম। জামাত, হেফাজত, চরমনাই এদের আসলে জনসমর্থন তো কম, এটা সবাই জানে। একটি আসনভিত্তিক যে ভোট, সেই ভোটে তারা বিএনপিকে পরাজিত করে জিতে আসবার মতো অবস্থা আছে বলে অনেকেই মনে করেন না। কিন্তু তারা কৌশলী হয়েছে, নির্বাচন পিছিয়ে দিয়ে নিজেরা সংগঠিত হওয়া। সরকারের ভিতরে যারা জামাত সমর্থক বা এনসিপি সমর্থক আছে তারা হয়তো কোনোভাবে নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করবে। এ ধরনের নানা টার্গেট থেকে তারা, কিংবা আন্দোলন সংগ্রামের নামে তারা বিএনপিকে দুর্বল করে দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় তারা বিজয়ী হওয়ার একটা সুবর্ণ সুযোগ সেটা তারা মনে করে, ফলে এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো নেপাল যদি 6 মাসে একটা ভালো নির্বাচন দিতে পারে, বাংলাদেশ 1.5 বছরে কেন পারবে না? বাংলাদেশ কেন পুলিশ বাহিনীকে সংগঠিত করা হয় না? কেন বাংলাদেশের অন্যান্য বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে সংগঠিত করে কাজের পরিবেশ তৈরি করা হয় না? লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না, মব তৈরি হচ্ছে, মারামারি হচ্ছে, খুনাখুনি হচ্ছে, আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে, স্বার্থের আন্দোলন, দাবি দাবা হচ্ছে, সেগুলো মিটমাট হচ্ছে না। আবার ধর্ষণ, খুন, ছিনতাই, রাহাজানির ব্যাপক ভিত্তিতে হচ্ছে, যেটা অর্থনৈতিক ঘাটতি তো আছেই, মানুষের কষ্ট হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। এই যে একটা পরিস্থিতি দেশে বিরাজ করছে, এটা খুবই ভালো নয়। আমরা এখান থেকে মুক্তি চাই, জাতি মুক্তি চাই। আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা যাবে। হ্যাঁ, নির্বাচিত সরকার যাতে স্বৈরাচারী উঠতে না পারে, ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, তাদের মধ্যে সে ধরনের রোধ করার জন্য সে ধরনের প্রবণতা যারা বিরোধী দলে থাকবে তারা সে চেষ্টা অব্যাহত রাখবে। তারা প্রয়োজনে দেশের মানুষকে নিয়ে, জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলবে আবারও, এবং একটা চাপ যেন সরকারের উপরে থাকে, ব্যাপক চাপ। সরকার কোনোভাবেই যেন সাধারণ মানুষের দাবি দাবা উপেক্ষা করে, পরিবর্তনকে উপেক্ষা করে, নিজের মতো করে ফ্যাসিবাদে উঠতে না পারে এবং স্বৈরাচারী বা সামন্তবাদী হামবড়া ভাব তৈরি না হয়। অর্থাৎ আগামী সরকারটাকে অবশ্যই জনগণের সরকার হতে হবে। শুধু ভোটে জনগণের সরকার হলে হবে না, কাজে কর্মেও জনগণের সরকার হবে। এটা সবাই চায় এবং আমরা চাই যে আন্দোলন সংগ্রামগুলো হচ্ছে এগুলো আলোচনার মাধ্যমে মিটমাট করে একটি সুন্দর নির্বাচন। বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমার এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করা এবং লাইক শেয়ার করার জন্য অনুরোধ করছি, এবং আমার আরেকটা এপিসোড ভিডিও তৈরির প্রেরণা দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো। জহিরুল হক রানা, ঢাকা, বাংলাদেশ। ধন্যবাদ।